এবার আপনারা আসুন আর দেবীর আশীর্বাদ নিয়ে যান। দেবী মায়ের, দেবী মায়ের, দেবী মায়ের। আমি আমার ভাগ নেব, কারণ মূর্তিটা আমি পেয়েছিলাম। আইডিয়াটা তো আমার ছিল। মূর্তি থেকে দুর্গন্ধ আসে। স্যার, এই মূর্তিতে কোনো মহিলার চুল দেখা যাচ্ছে। কোনো মহিলাকে মেরে তার মূর্তি বানিয়ে দিয়েছে। এই দেখুন স্যার, একদম সেই রকমই যেরকম ওই মূর্তিতে ছিল। বল আর কাকে মারার প্ল্যান ছিল, বল। সত্যম এটা লাশ, সত্যম এটা লাশ। চল চল। আরে দাঁড়া না, আমার মাথায় একটা ভয়ঙ্কর আইডিয়া এসেছে। এই লাশটাকে দেখিয়ে গ্রামে মেলা বসাবো আর প্রচুর টাকা রোজগার করব, অনেক দান পাওয়া যাবে। না না চল। আরে আমার কথাটা বস তুই, কেউ জানতে পারবে না। আরে এটা খুব বিপজ্জনক কাজ, সব লাশের চক্করে না করিস না। আমি সব লাশ দেখিয়ে টাকা কামাবো না। আরে আমি আছি তো, কেউ জানতে পারবে না। আর যদি কেউ সন্দেহ করে তাহলে মুখটা সরিয়ে বলে দেবো যে দেবী প্রকট হতে চলেছেন, আর তারপরে দেখিস টাকার বৃষ্টি। আরে বেশি কথা বলিস না, আয় হাত লাগা, আয়। একবার টাকা হাতে পেয়ে গেলে না, মূর্তিটাকে বিসর্জন দিয়ে দেবো। শোনো শোনো শোনো, এবার কলিযুগে হবে ভক্তদের কল্যাণ। সবাই পাবে নিজেদের সমস্যার সমাধান যারা করবে দেবী মায়ের জয়গান। মাত্র 7 দিন, 7 দিনের মধ্যেই দেবী অবতারিত হবেন, স্বয়ংভূ মূর্তি থেকে অবতারিত হবেন। শোনো শোনো শোনো, সবাই পাবে নিজের সমস্যার সমাধান। কলিযুগে হবে সবার সমস্যার সমাধান। বলো দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়। এই নাও দাদা তোমার চা। বাহ, কি সুন্দর চা। যেটা বলছিলাম ভাই, হ্যাঁ। তুমি তো পুরো ভক্ত হয়ে গেছো। না না, খুব পুণ্য অর্জন করছো। কারোর কল্যাণ হোক না হোক, ওর তো হচ্ছে। অনেক টাকা রোজগার করছে। দাদা রোজগারের ব্যাপার তো বলতে পারবো না, কিন্তু গন্ধ ভীষণ বেরোচ্ছে। ভক্তগণ, কাল রাতে দেবী মা আমায় দর্শন দিয়েছেন আর একটা কথা বলেছেন। দেবী মা তোমাদের নিষ্ঠা আর ভক্তি দেখে খুবই প্রসন্ন, আর তারই সাথে তোমাদের দুঃখ দেখে খুব দুঃখীও। দেবী মা খুব তাড়াতাড়ি প্রকট হবেন তোমাদের সকলের দুঃখ শেষ করতে। সকলে বলো দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়। তাহলে ভক্তগণ, এবার আপনারা আসুন আর মায়ের আশীর্বাদ নিয়ে যান। দেখুন, আমরা আপনাদের জন্য দেবী মাকে 1000 টাকার নোটের মালা পরিয়েছি। আমি আরো যা যা পারবো তাই তাই মাকে দেব। দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়। এটা আমার তরফ থেকে। না ভাই না, আমি কোনো ব্রাহ্মণ বা পুরোহিত নই। আমি তো দেবী মায়ের সেবা করি, আর আমি সারা জীবন মায়ের সেবা করেই কাটিয়ে দেব। আপনার দক্ষিণাতে তো আমি হাতও লাগাবো না। আরে দাদা, কেন পুরোহিত মশাইকে পাপী বানাচ্ছেন? এই দানপাত্র দেখতে পাচ্ছেন না, এর মধ্যে দিন না। আরে যান যান যান। আরে আপনারাও সবাই আসুন, যান দান করুন। আসুন আসুন আসুন। দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়। যখন কেউ বিশ্বাসের দোকান খুলে বাজারে বসে যায়, তার বিজ্ঞাপন করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তখন বুঝে নেবেন যে সে বিশ্বাস নিয়ে ব্যবসা করছে। অন্ধবিশ্বাসকে সে বিক্রি করছে। অন্ধবিশ্বাসের সেই ব্যবসায় না থাকে কোনো শ্রদ্ধা, না থাকে কোনো ভক্তি।
যদি কিছু থেকে থাকে তা হলো শুধু টাকা। এটার পিছনে উদ্দেশ্য শুধু একটাই থাকে, যে মিথ্যেটাকে সত্যি বলে দেখিয়ে তাতে সাদা সিধে মানুষদের মাছির মতো ফাঁসানো। আমি আমার ভাগ চাই। আরে কোন সোনা কথা বলছিস তুই? আরে এখানকার বস্তিতে কারোর সামর্থ্য আছে সোনা দেওয়ার মতো? পুরো সোনাটা তুই নিবি। দেখ, কথা ঘোরাস না। তুইও জানিস মূর্তিটা আমি পেয়েছিলাম। হ্যাঁ পেয়েছিলিস তো, তাতে কি লাভ হয়েছে তোর? হ্যাঁ, আরে আইডিয়াটা তো আমার ছিল না, তুই তো ভয় পেয়ে পালাচ্ছিলিস। বলি না না করবো না, আমরা এখান থেকে চলে যাই। ভালো করে শোন, আমার আইডিয়ার জন্যই আজকে আমরা কিন্তু এত মাল কামাতে পারছি। আরে ব্রেনের কোনো দাম আছে কি নেই? এই হ্যাঁ? লাটখোর, তুই জানিস না আমাকে 2 ঘন্টার মধ্যে না তোর সব খেলা শেষ করে দেবো, সব বাইকে বলে দেবো। আরে হুমকি দিস না তুই, ছাড় আমার কলার। হ্যালো, দারোগা বাবু। এসব কি গুপ্তা? এখানে তো কেউ নেই, পুরো প্যান্ডেলই ফাঁকা। যে ফোন করেছিল সে এখানকার কথাই বলেছে, কোনো চাওয়ালা স্যার। আহ, একে হলো সালা হারামজাদা, দেখা হোক, মজা দেখাবো তোদেরকে। স্যার, আমি কল করেছিলাম, আমি ফোন করেছি আপনাদের। তোমার এমন অবস্থা কে করলো? ওই সত্যম আর শম্ভু, ওরা দুজনে আমাকে ফোন করতে দেখে ফেলে আর মূর্তি নিয়ে পালিয়ে যায়। মূর্তি নিয়ে পালিয়ে গেছে, কিন্তু কেন? সেটা তো জানি না, কিন্তু স্যার মূর্তি থেকে ভীষণ দুর্গন্ধ আসতো, সেই কারণেই হয়তো ওরা পালিয়ে গেছে। মূর্তি থেকে দুর্গন্ধ বেরোতো? হ্যাঁ গুপ্তা, ওই দুজনকে খোঁজো, আর হ্যাঁ, এই মূর্তিটাকেও। স্যার, গুপ্তা, তুমি কি এই মূর্তির কথাই বলছিলে? হ্যাঁ স্যার, এখানকার জেলেদের থেকে জানতে পেরেছি। সাবধানে, ধীরে, আস্তে আস্তে নিয়ে এসো। স্যার, এই মূর্তিতে কোনো মহিলার চুল দেখতে পাচ্ছি। মাই গড, কোনো মহিলাকে মেরে তার মূর্তি বানিয়ে দিয়েছে। ভোলা, তুমি এই মূর্তির কথাই বলছিলে? হ্যাঁ স্যার, এটাই হচ্ছে দেবী মায়ের মূর্তি। গুপ্তা, এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, খুব সাবধানে নিয়ে যাবে। স্যার, আর হ্যাঁ, এতদিন আপনারা দেবী ভেবে যার পুজো করছিলেন, দেবী মায়ের সে দেবী টেবী নয়, একটা লাশ, ডেড বডি। এবার একটু ভেবে বলুন, গত কয়েকদিনে, গত সপ্তাহে এই গ্রাম বা তার আশপাশের এলাকা থেকে কোনো মহিলা নিখোঁজ হয়েছেন কি? আচ্ছা, এই গ্রামে বা গ্রামের আশপাশে মূর্তি কে বানায়? জানি না। এটাও জানা নেই। আচ্ছা ভোলা, এই সত্যম আর শম্ভু মেলার আয়োজন করা ছাড়া আর কি করে? স্যার, এই শম্ভু হচ্ছে ফেরিওয়ালা, বাচ্চাদের ফ্রগ এসব জিনিস বিক্রি করে। আর এই সত্যম, ও সরকারি কাগজ তৈরি করার দালালি করে স্যার। গুপ্তা, এক কাজ করো, গ্রামের যার মোবাইলে সত্যম, শম্ভু বা এই মূর্তির ছবি পাবে, তাকে এভিডেন্স হিসেবে কালেক্ট করে নাও। স্যার চলো আমার সঙ্গে। কেউ এটা ভাবতেও পারবে না যে কোনো দেবীর মূর্তির ভিতরে কোনো লাশ পাওয়া যেতে পারে। এই খবরটা মানুষের বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছিল, কিন্তু কেউ এমন কেন করবে? শুধুই কি কোনো লাশ পাচার করে দেওয়ার জন্য মূর্তির মধ্যে রাখা হয়েছিল, নাকি কোনো বেওয়ারিশ লাশ তুলে এনে মূর্তির মধ্যে রেখে দেওয়া হয়েছিল যাতে দেবীর জাগ্রত হওয়ার খবর ছড়িয়ে দিয়ে মানুষের থেকে টাকা আদায় করা যায়? পুলিশের সামনে এমন অনেকগুলো প্রশ্ন ছিল, আর তারা লেগেছিল শম্ভু এবং সত্যমের সন্ধানে। আগে আগে স্যার, ওকে স্যার, ইয়েস। হ্যাঁ মিশ্র, এই কেসটা যত সহজ দেখতে তত সহজ নয়। আমার চাকরির জীবনে আমি অনেক লাশ দেখেছি, কিন্তু
এই রকম লাশ আমি প্রথমবার দেখলাম। এই কেসটা অত্যন্ত জটিল এবং সেনসিটিভ। ধর্মের নামে লোকের ভক্তি নিয়ে খেলা হচ্ছে। এসব যারা করছে তাদের আমাদের ধরতেই হবে। ইয়েস স্যার। মিশ্রা, তোমার এফিসিয়েন্সির উপর আমার পুরো ভরসা আছে। এমন কিছু একটা করো যাতে অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়ে। স্যার আপনি একদম চিন্তা করবেন না, যেমন করে হোক ধরবই। ঘরের প্রত্যেকটা কোণে তল্লাশি নাও। স্যার ইয়েস স্যার। কিছু পেলে? না। চল। স্যার স্যার ভেতরে খাট বিছানা আর বাসনপত্র ছাড়া কিচ্ছু পেলাম না। চলো। স্যার সার্চ করো। স্যার স্যার এখানেও কিচ্ছু পেলাম না। স্যার ওদের ব্যাপারে বিশেষ কোনো প্রমাণ পেলাম না। দুজনের ফটো আশেপাশে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি আর সমস্ত খোঁচর ধরে কাজে লাগিয়ে দিয়েছি। গত 2-3 মাসে কোনো মহিলার মিসিং রিপোর্ট আছে কিনা সেটাও জানতে বলেছি। গুড। গুপ্তা, এই কেসে কোনো রকম ভুল হলে চলবে না। স্যার হতে পারে সত্যমার শম্ভু কারো মার্ডার করেছে আর লাশটাকে গায়েব করার জন্য তাকে কোনো প্রতিমার রূপ দিয়েছে। হ্যাঁ হতে পারে, কিন্তু ভাবার কথা হলো মার্ডার যদি এরা দুজন করে থাকে তাহলে মার্ডারের পর এরা দুজন মেলা লাগিয়েছিল কেন? Yes, sir. আচ্ছা কি তুমি ওখানেই থাকো। স্যার নারায়ণ চক বস্তির বাইরে সত্যমকে দেখা গিয়েছে। গাড়ি বার করো। তুই এখানে বাইরে নজর রাখ। স্যার। চলো। স্যার স্যার এখানে আসুন তাড়াতাড়ি। চুপ! প্রথমে মার্ডার করবি, তারপর মেলা লাগাবি, আর তারপর এখানে লুকিয়ে থাকবি। স্যার আমি কোনো মার্ডার টার্ডার করিনি চুপ! স্যার। চল, তোকে মেলা দেখাচ্ছি। নিয়ে চলো একে। চল। স্যার আমি জানি না শম্ভু কোথায় আছে। আমি কোনো মার্ডার টার্ডার করিনি স্যার। স্যার আমি তো এটাও জানতাম না যে যে ওই লাশটা কোথা থেকে এলো আর মূর্তির মধ্যে কিভাবে ঢুকলো স্যার। তোর কিচ্ছু মনে নেই না? এক্ষুনি সব মনে পড়ে যাবে। বল শম্ভু কোথায়? বলছি স্যার। না স্যার, স্যার ওই মূর্তিটা শম্ভু পেয়েছিল, আমি কিছু জানি না স্যার। শম্ভুর গায়ের ঠিকানা আর ওর ফোন নাম্বার দুটোই বল তাড়াতাড়ি। স্যার 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 শম্ভুর বাড়ি বনিয়াপুরে স্যার। ফোন নাম্বার কি ওর? নাম্বার কি ওর? বার কর। স্যার, আপনি যে নম্বরে কল করেছেন সেই নাম্বারটি ইনভ্যালিড, দয়া করে নাম্বারটি চেক করুন। গুপ্তা এক কাজ করো, এই শম্ভুর সমস্ত কল রেকর্ড বার করো, আর মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট লোকেশন কি ছিল জানো? স্যার আমিও দেখছি তোর এই শম্ভু কতদিন লুকিয়ে থাকতে পারে, বুঝতে পারছিস? স্যার ফোনের নেটওয়ার্ক থেকে এটা জানতে পেরেছি শম্ভু এখান থেকে পালিয়ে পাশের কোনো গ্রামে গেছে, বা হয়তো ওর ফোনও সুইচ অফ করে রেখেছে। তার ঠিক 1 ঘন্টা পরে বেহেতা স্টেশন ওর ফোন আবার অ্যাক্টিভ হয়েছে। তার মানে ট্রেন ধরে পালিয়ে গেছে। গুপ্তা এক কাজ করো, সবার আগে ট্রেনের টাইমিং এর খোঁজ নাও, তারপর ওর গ্রামে আর গ্রামের বাড়ির সামনে 2 জন কনস্টেবল রাখো। স্যার। দেখি ও পালিয়ে কোথায় যায়। দাঁড়া! এই শম্ভু দাঁড়া! দাঁড়া! কোথায় পাচ্ছি? হ্যাঁ কোথায় পালাচ্ছিস? আমি কিছু করিনি। করিসনি? ধরো কি আছে এতে?
সার্চ করো তো। স্যার সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? আমি সত্যি কিচ্ছু করিনি। চল ওঠাও এগুলো, চল চল। স্যার স্যার চল। স্যার 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 বল। শুনুন শুনুন স্যার, বল। স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, আমরা কাউকে মারিনি স্যার। কাউকে মারিসনি, এইভাবে হবে না। গুপ্তা বল। স্যার বলছি স্যার, বলছি স্যার, আমরা মূর্তির ব্যবহার করে লোককে বোকা বানাতাম। সত্যম সেদিন ডান পেটির টাকা নিয়ে গোলমাল করছিল, তাই আমাদের ঝগড়া হয়ে যায়। ভোলা সবকিছু দেখে নেয়, তাই আপনারাও জানতে পেরে যান। আর এই কাজের জন্য তুই কাকে মেরেছিস? স্যার আমরা কাউকে মানিনি স্যার। স্যার হোলসেলারের দোকানে গেছিলাম, সেখান থেকে মাল নিয়ে ফিরছিলাম। স্যার এই সত্যম কোনো কাজে হয়তো ও ফিরছিল। স্যার দিব্যি খেয়ে বলছি, খুব জোর পেয়েছিল। তারপর আমরা রামপুরের সামনে গাড়ি থামাই, আর স্যার আমরা পেচ্ছাপ করতে নেমেছিলাম। এত লম্বা রাস্তা, সালা এতক্ষণে বাসটা থামলো। স্যার আগাছার মধ্যে আমরা মূর্তি দেখেছিলাম। সত্যম ওটা কি? খুব ভালো ছিল স্যার। সত্যম এটা লাশ। তখন আমরা জানতে পারলাম স্যার, এই মূর্তিটার ভেতরে একটা লাশ আছে। আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। আরে কিরে, তোর কি আমাদেরকে এত বোকা মনে হয় যে তুই যা ইচ্ছে গল্প বানাবি আর আমরা বিশ্বাস করব? আমি শেষবার জিজ্ঞেস করছি, সত্যি কথা বল। সত্যি বল, না হলে এই পুলিশ স্টেশনে তোর মূর্তি বানিয়ে দেবো। বল, তুই কাকে মেরেছিস, মেরে মূর্তি বানিয়ে দিয়েছিস? বল। স্যার আমরা সত্যি কথা বলছি, আমরা সত্যিই জানি না যে ওর মধ্যে কার লাশ ছিল। আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল, লোভের বশে মূর্তিটা উঠিয়ে নিয়ে আসি। স্যার এনি ইনফরমেশন? এখনো তো নয় স্যার। আমরা সত্যম আর শম্ভুকে অনেক জেরা করেছি, কিন্তু এখনো অবধি সেরকম কোনো ইনফরমেশন পাইনি। লাশটা যদি রামনগরের পুকুরের পাশে পাওয়া গিয়ে থাকে, তাহলে মেয়েটা আশপাশের কোনো গ্রামেরই হবে। একটা কাজ করো মিশ্র, স্যার আশেপাশের পুলিশ স্টেশনগুলোতে চেক করো কোনো মহিলার মিসিং রিপোর্ট আছে কিনা। তোমার ইনফরমারদের কাজে লাগাও, সব কটা গ্রামে খোঁজ করো। শিওর স্যার। যদি সত্যম এবং শম্ভু সত্যি কথা বলে থাকে তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। এই আস্থার এমন ব্যবসা সব থেকে সহজ হয়। এতে ইনভেস্টমেন্ট জিরো, পরিশ্রম জিরো, আর রিটার্ন খুবই হাই হয়। এই ব্যবসায় মানুষ এসে প্রণাম করে আর টাকা দিয়ে চলে যায়, আর সেই টাকার বিনিময়ে তাদের কিছু দেওয়ার প্রয়োজন হয় না। হয়তো সেই জন্য শম্ভু এবং সত্যম ওই মূর্তি তুলে মেলা লাগিয়ে দিয়েছিল। কিন্তু পুলিশের মুশকিল ডাবল হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না যে লাশটা কার। তাদের কাছে না ছিল আইডেন্টিফিকেশনের কোনো মাধ্যম, আর না ছিল ভবিষ্যতের কোনো লিড। ডাক্তারবাবু কি জানতে পারলেন? প্লিজ বসুন বসুন। আগে মূর্তির থেকে একজন মহিলার বডি পাওয়া গেছে, বয়স 30-এর কাছাকাছি হবে। ওই মহিলাকে আগে কেউ মেরেছে, তারপর পিওপি লাগিয়েছে। বডিটা কতদিনের হবে? 2 থেকে 3 সপ্তাহ আগে মারা গেছে। মৃত্যুর কারণ? ওর মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, না হলে মাথাটাকে হয়তো বারবার মেঝেতে বা দেয়ালে আঘাত করানো হয়েছে। ওর বডি থেকে এই কানের দুলটা পাওয়া গেছে। অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল সে করেই ফেলে। হ্যাঁ স্যার। এই কানের দুলটাই বলে দেবে কে এটা কিনেছিল। সব দোকানে খোঁজ করো, যত তাড়াতাড়ি হোক খোঁজ নাও। হ্যাঁ স্যার, এই দুলটা আমাদের এখানকারই। এটা কে কিনেছিল? কোনো রেকর্ড আছে আপনার কাছে? নিশ্চয়ই আছে স্যার, 1 মিনিট দিন আমায়। হ্যাঁ স্যার, এই 4 মাস আগে জগন সিং নামে একটা লোক এটা কিনেছিল। জগন সিং? জগন নাট্যদল? ঠিক আছে, তুমি ওখানেই থাকো। স্যার খোঁচর বলছে নাট্যদলের মালিক জগন এখন ওখানেই রয়েছে। ও এখন তারকাসুর বদের নাটকের রিহার্সালে আছে। স্যার ও আরেকটা কথা বললো, ও শ্রী কবিতাকে 1 মাস ধরে দেখতে পাওয়া যাচ্ছে না। তারকাসুর, আমি তারকাসুর। আমাকে ছেড়ে দিন, তোর মৃত্যু তো নিশ্চিত। পেছনে দেখুন, পুলিশ। হ্যাঁ, তোর মৃত্যু এই এক্ষুনি করবো আমি। ব্যাস ব্যাস ব্যাস, অ্যাক্টিং অনেক হয়েছে।
আমরাও এখানে একটা ওষুধকে ধরতে এসেছি। জগনকে এখানে আমি স্যার। এসো, তোমাকে জেরা করার আছে, এসো। জগন, তোর বউ কবিতা কোথায়? সে স্যার তীর্থ করতে গেছে। আমরা এখানে তো নাটক শুনতে আসিনি, সত্যি কথা শুনতে এসেছি। তুই কি ভেবেছিলে তুই নিজেরই বউকে মেরে ফেলে এখানে নাটক দেখাবি আর আমরা সেটা বুঝতেও পারবো না? কি বলছেন স্যার? কবিতার খুন? নাটক করিস না। আহা, আমি মারিনি স্যার। স্যার আমি তো জানি না যে ওকে খুন করেছে। তোর বউ এতদিন ধরে নিখোঁজ আর তুই তার মিসিং কমপ্লেনও লেখাসনি। স্যার ও আমাকে বলে গেছিল যে ও তীর্থ করতে যাচ্ছে। সে কেউ ওকে বলেছিল যে ফোনটা অপয়া হয়। ও কখনো ভয়ের চোটে ফোনকে হাতি দেয়নি, তাই কন্ট্যাক্টও করতে পারিনি। আপনারাই বলুন স্যার, আমার কি ভুল? আমি কি করে জানবো কোথায় আছে, কিভাবে আছে? আচ্ছা, 15 থেকে 20 মার্চ অব্দি তুই কোথায় ছিলে? স্যার আমি বেনারসে আমার মাসির কাছে ছিলাম। ওনার শরীর খুব খারাপ ছিল। মাসির কাছে বেনারসে? নাম্বার দে। গুপ্তা, কথা বলে দেখো। নাম্বার লাগা। আপনার ডায়াল করা নাম্বারটি ইনভ্যালিড, দয়া করে নাম্বারটি চেক করুন। স্যার কোনো রিং হচ্ছে না। তোর ঘরে তোর কোন বন্ধুরা আসা যাওয়া করত? তোর বউ কাদের সঙ্গে ওঠা বসা মেলাজোলা করত? আমার সেই সব লোকের নাম আর নাম্বার চাই। কিছু মহিলা আসতো আর মনোজ আর রিতেশ আসতো। মনোজ আর রিতেশকে? সে থিয়েটারে দুটো ছেলে। জগনের বাড়িতে তুমি এত কি করতে যেতে? আসলে যখন তো আমার বন্ধু, তাই বন্ধুত্বের খাতিরেই মাঝে মধ্যে চাটা খেতে চলে যেতাম। আর এই কবিতা, ও কেমন মহিলা ছিল? সাহেব খুব ভালো মনের মানুষ ছিল, আর আমার তো একদম বোনের মতো। বোন? হ্যাঁ স্যার, কবিতা আমার একদম বোনের মতো ছিল। আচ্ছা, তুই একটা জিনিস বল, জগনের থিয়েটারে তুই কি করতিস? স্যার আমি ওখানে ব্যাক স্টেজের সব কাজগুলো দেখতাম। ব্যাক স্টেজ? তার মানে প্রপার্টি, মূর্তি, মুখোশ এইসব তুই সামলাতিস? হ্যাঁ স্যার, আর মুখোশ আর মূর্তির কাজ জগনই দেখতো। আচ্ছা, তোমরা তো সব শিল্পী, তাহলে পেন্টিং ফেন্টিং তো তোমরা করতে পারো। মানে বলতে চাইছি, মূর্তি হোক বা মুখোশ, এসব বানানো তো তোমাদের বাঁ হাতের খেল। না স্যার, আমরা আবার এত বড় শিল্পী হয়েছি নাকি? আচ্ছা, তাহলে মার্ডার টাডার তো করতে পারো। স্যার জানি না আপনি কি জানতে চাইছেন, কিন্তু বোন কবিতার এই মার্ডার কেসের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, যাও। গুপ্তা, তোমরা নিচে সার্চ করো, আমি ওপরটা দেখছি। চলো ওপরে চল। ওকে স্যার। কিরে, তোর বউয়ের কি পার্মানেন্টলি চলে যাবার কথা ছিল? গোটা বাড়িতে তোর বউয়ের একটা কাপড়ও নেই। স্যার কিছুদিন আগে পেস্ট কন্ট্রোল করেছিলাম, সব কাপড়ে গন্ধ ছিল, তাই ধোপাকে দিয়েছি। তোর পুরো নাটকটা না আমার বোঝা হয়ে গেছে। তোর বউ এতদিন ধরে নিখোঁজ আর তুই ওর মিসিং কমপ্লেন লেখাসনি। তোর বাড়িতে তোর বউয়ের একটা কাপড়ও নেই, তুই বলছিস থোপার কাছে আছে। আর এখন আমি থোপার কাছে গেলে সে আমাকে যে কোনো কাপড় দেখিয়ে বলবে এটাই তোর বউয়ের কাপড়, তাই না? আরে প্ল্যানিং খুব সুন্দর করেছিস তুই, একদম তোর নাটকের কাহিনীর মতো। কিন্তু একটা জিনিস ভুলে গেছিস যখন, তোর নাটকে যদি আমার মতো একটা ক্যারেক্টার থাকতো না, তাহলে তুই এই রকম কাজ করতেই পারতিস না। পুলিশের কাছে জগনের ক্যারেক্টার শুরু থেকেই সন্দেহজনক মনে হচ্ছিল। কেউ তার স্ত্রীর সঙ্গে 1 মাস ধরে যোগাযোগ না রেখে কি করে থাকতে পারে? তাহলে কি জগন মিথ্যে বলছিল? আর সে যদি মিথ্যে বলে থাকে, তাহলে কি সেই তার স্ত্রী কবিতাকে খুন করেছিল? আর যদি সে মিথ্যে না বলে থাকে, তাহলে জগন এবং কবিতার সম্পর্ক খুবই অদ্ভুত ছিল। স্যার, সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কোনো প্রমাণ পেলাম না। কিন্তু এই মনোজ আর রিতেশকে হঠাৎ পাওয়া যাচ্ছে না। দুজনের ফোনও সুইচ অফ বলছে। সে কি? এক কাজ করো গুপ্তা, পুরো ফোর্স লাগিয়ে দাও এই দুজনকে খুঁজে বের করতে। আর এই দুজনের নাম্বারও সার্ভেলেন্স লাগিয়ে দাও। স্যার।
স্যার এক্ষুনি জানতে পারলাম মনোজের ফোন আবার অ্যাক্টিভ হয়েছে, কিন্তু সিমটা স্যার অন্যের নামে। কোথায় আছে? কারোয়াতে। গুপ্তা, এক কাজ করো, কারোয়া পুলিশকে জানিয়ে দাও আমরা যাচ্ছি। আর হ্যাঁ, ওদের বলে দাও যেন আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করে। স্যার কোন লোকটা? এই যে স্যার, এই লোকটা। ওঠ। তুই কে? কি দরকার বলুন স্যার? এই নাম্বারই ট্র্যাক হয়েছে তো? হ্যাঁ স্যার, এই নাম্বারই। ফোন দেখা। এই ফোন তুই কোথেকে পেয়েছিস? এই তো স্যার, পাশের দোকানটা থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছিলাম। চল দেখা কোন দোকান থেকে নিয়েছিস। চল, নিয়ে চলো একে। এই চল। স্যার একটা লোক এটা বেঁচে গেছিল। এই ছবিটা দেখো, এই লোকটাই বেঁচেছিল। হ্যাঁ স্যার, এই ছিল। বলতে পারো এই লোকটাকে কোথায় পাওয়া যাবে? স্যার সেটা তো জানি না। ওর ব্যাপারে কোনো খবর পেলে সোজা আমাকে ফোন করবে। যাও। হ্যাঁ স্যার। কোনো আপডেট আছে? স্যার মনোজের ফোন ট্র্যাক তো করে নিয়েছি, কিন্তু মনোজ ফোনটা অন্য কাউকে বেচে দিয়েছে। মিশ্রা, আজকাল ফোন এমন হয়ে দাঁড়িয়েছে যে তোমার হার্টবিট চলুক না চলুক, ফোনটা চলতেই হবে। ও যদি পুরনো ফোন বেচেও দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ও নতুন ফোন আর সিম কার্ড নিয়েছে। টাকা তো ছিলই ওর কাছে, কিন্তু কবিতার লাশের থেকে গয়নাগুলো নেয়নি। এক কাজ করো, 50-60 কিলোমিটারের মধ্যে যতগুলো গ্রাম আছে যেখানে মোবাইল আর সিম কার্ডের দোকান আছে, সব কটার থেকে নতুন সিম কার্ডের অ্যাপ্লিকেশনগুলো জোগাড় করো আর প্রত্যেকটা ফর্ম চেক করো। স্যার আপনার সন্দেহ একদম ঠিক। স্যার মনোজ পাশের গ্রাম থেকে সেলফোন আর সিম কার্ড কিনেছে। স্যার এখানে সমস্ত ডিটেলস আছে। ভেরি গুড। আর কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, সাইবার সেল মনোজের ফোন থেকে একটা ডিলিটেড ভিডিও ট্রেস করেছে। ওরা সেটাকে রিকভার করার চেষ্টা করছে। গুড। গুপ্তা, এক কাজ করো, এই মনোজের ফোনও সার্ভিলেন্সে দিয়ে দাও। স্যার পুলিশ মনোজ এবং নীতিশকে ধরার জন্য আকাশ পাতাল এক করে দিচ্ছিল, কিন্তু তাদের চেষ্টা কি সফল হবে? এই চলো, দাঁড়া বলছি। কোথায় পালাচ্ছিলে? কোথায় পালাচ্ছিলে? ধরো, নিয়ে চলো একে। ব্যাস সাহেব, ব্যাস 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 সাহেব, ব্যাস। আমি কিছু করিনি সাহেব, আমি কবিতাকে মারিনি। তুই যদি কিছু নাই করে থাকবি তাহলে পালাচ্ছিলি কেন? নিজের ফোন বেচেছিলি কেন? আর ফোনটা অফই বা ছিল কেন? স্যার পুরো পাড়া জানে যে কবিতা আমার বোনের মতো ছিল সাহেব। বোনের মতো? আরে স্যার কি বলবো, ওই কবিতার না চরিত্রের কোনো ঠিক নেই। কত লোকের সঙ্গে যে ঘুরতো, রে কথা ও স্বামীও তো জানতো, কিন্তু ও কিচ্ছু বলেনি কোনোদিন ওকে। কবিতার কি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল? আর এটা কি জগন জানতো আর সেই জন্যই কবিতাকে খুন করলো? পুলিশ জোরালো কোনো প্রমাণ খুঁজছিল। স্যার এটা এর কাছে পাওয়া গেছে, একদম সেরকমই যেরকমই মূর্তিতে ছিল। আচ্ছা, তার মানে তুই তোর বউকে মেরে তার মূর্তি বানিয়ে দিয়েছিলি? আরো লোকেদের মেরে তাদের মূর্তি বানিয়ে বিসর্জন করে দেবার প্ল্যান ছিল তো? না স্যার। বল, বল আর কাকে মারার প্ল্যান করেছিলি? বল। স্যার আমি সত্যি বলছি, এরকম মুখোশ আমি আরো কিনেছি। তুই কি ভাবিস আমাদের মাথায় কি কিছু নেই যে তুই আমাদের বোকা বানাবি? বল। স্যার আমি সত্যি বলছি, আরো দুটো মাস রিহার্সাল হলে রেখেছি স্যার। রিহার্সাল হলে আছে? চল দেখা, চল। আরে দেখ না ওটার ভেতরে আছে কিনা। ওই নিচে দেখ, নিচে দেখ। কোথায় গেল রে মাস্ক?
আরে আমি কি জানি, আমি তো এখানে শুধু নামেই ইনচার্জ। যে কেউ আসে এখান থেকে জিনিস নিয়ে চলে যায়, আর রেজিস্টারও মেনটেন করে না কেউ। আরে দেখ 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 ওখানে দেখ। হ্যাঁ দেখছি আমি। স্যার একটা পেলাম, আরেকটা পাচ্ছি না স্যার। দেবীমার কস্টিউমটাও নেই। আমাদের সঙ্গে নাটক করে আমাদের বোকা বানাবার চেষ্টা করছিস। গুপ্তা, এই দুজনকে জেলে নিয়ে চলো। চলো। আমি কিছু করিনি স্যার। আরে কাকা কেমন আছো? দাও কিছু খাবার দাও। কি গরম পড়েছে বলতো। কি তুমি ওখানেই থাকো। কত হয়েছে আমার? স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে স্যার ওই যে আসলাম। আরে দাঁড়া বলছি। নিয়ে চলো একে। চল। স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আমি শেষবার জিজ্ঞেস করছি, সত্যি বলে দে। আরে স্যার আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি, এক্ষুনি বলবি। আরে এটা সত্যি বলছি স্যার, কিচ্ছু করিনি আমি। কিচ্ছু করিসনি। স্যার কিচ্ছু করিনি। আরে স্যার কিচ্ছু করিনি আমি। কিচ্ছু স্যার করিসনি। কিচ্ছু করিনি আমি স্যার। বলছি তো কিছু করিনি স্যার। চুপ। এবার আমার কথা শোন, মনোজ সত্যি কথা বলে দিয়েছে। এবার কিচ্ছু করিনি বলা বন্ধ কর, আর সত্যি কথা বল। বল। সত্যি বলছি স্যার, কিচ্ছু করিনি। মনোজ আর রিতেশ কি কবিতার আসল খুনি, নাকি কবিতার স্বামী জগন তাকে খুন করেছিল? পুলিশ জগনের উপর সন্দেহ তো করছিল, কিন্তু তারা জোরালো প্রমাণ খুঁজছিল। আর তখনই হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার ফরেন্সিক ল্যাব থেকে ফোন করেছিল, মোবাইলের ভিডিও রিকভার হয়েছে। গুড। বোনের মতো। সাহেব এই ভিডিও তোর ফোনে কি করে এলো বল। সাহেব আমি কোনো খুন করিনি সাহেব। আমি শুধু রিতেশকে সাহায্য করেছিলাম সাহেব। রিতেশকে সাহায্য করেছিলে? কিরকম সাহায্য? কিরকম সাহায্য করেছিলে? সাহেব কবিতা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর তাই রিতেশ ওর পেছনে পড়ে গিয়েছিল একেবারে। সাহেব পছন্দ তো আমিও করতাম, কিন্তু সাহেব আমার সাহসে কুলোয়নি যে আমি ওর সামনে যাই সাহেব। কিন্তু এই রিতেশ সাহেব একেবারে জানি না কি ধাতু দিয়ে তৈরি, একেবারে পাগল ছেলে সাহেব। সব সময় ওর আশেপাশে ঘুরঘুর করে বেড়াতো। আর একদিন সাহেব ও কবিতাকে বাজারে একলা পেয়ে গেল সাহেব, আর মনের কথা বলে ফেললো। আরে কবিতা বৌদি, প্রণাম। রিতেশ তুমি এখানে? ওই একটা ব্যাপার, আপনার সাথে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। আরে বৌদি, ওই আর কি, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে ভালোবেসে ফেলেছি। মাথা খারাপ তোমার? পাগল হয়ে গেছে তুমি? তুমি জানো না যে আমি বিবাহিতা? তোমার দাদা যদি জানতে পারে না, খুব আরে মারবে বৌদি, আপনাকে তোমাকে। আমি খুব ভালোবাসি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। সালি, এই কবিতাও নিজেকে কি ভাবে? সবার সামনেও আজ আমাকে থাপ্পড় মেরেছে। ছাড়বো না ওকে আমি। আরে দুধ ছাড় তো, এত ভাবছিস কেন এটা নিয়ে? বাদ দে না এটা। কি রে, দেখছি তোরও তোর উপরে ভীষণ ইন্টারেস্ট। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? যা মুখে আসছে বলে যাচ্ছিস। আরে গুরু, মিথ্যে বলিস না। আচ্ছা শোন, আমার কাছে একটা প্ল্যান আছে, যেটা দিয়ে আমরা দুজনে ওর সাথে এনজয় করতে পারি। তুইও মজা নিবি, আর ওদিকে আমিও মজা নেব, কোনো অসুবিধা নেই। এই তোর না মাথাটা দেখছি একদম খারাপ হয়ে গেছে।
দেখ ভাই, আমি এইসব ঝামেলার মধ্যে একদম জড়াতে চাই না। আরে কোনো ঝামেলাই হবে না, তুই আমার কথাটা শোন। আমরা দুজনে যে প্ল্যানটা করব দেখবি সাকসেস হবে। বৌদি নমস্কার। তোমরা দুজন এখানে? বৌদি আসলে আমি না মামা হয়ে গেছি, তাই সবাইকে মিষ্টি বিতরণ করছিলাম, ভাবলাম আপনাকেও দিয়ে যাই। বৌদি আপনি ভেতরে যেতে বলবেন না? হ্যাঁ আসো। নমস্কার। বৌদি আজকে না আমি সত্যি খুব খুশি, নিন মিষ্টি খান। রিহার্সাল কেমন চলছে তোমার? ঠিকই তো চলছে বৌদি। স্যার প্রথম থেকে তো সব ঠিকই যাচ্ছিল, তারপর বৌদি আমাদের হুমকি দিচ্ছিল, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। একদিন জগন আর আমরা সবাই মিলে যখন পারফরমেন্সের জন্য বাইরে যাচ্ছিলাম, তারপরে আমি অসুস্থতার ভান করে আর যাইনি স্যার। তারপরে আমি কবিতার ল্যান্ডলাইনে ফোন করে ওকে আমি রিহার্সালের জায়গায় ডাকি, ফুটেজ দেওয়ার নাম করে স্যার। পরে আমি জানতে পারি যে ও তীর্থযাত্রায় যাচ্ছিল, তা সত্ত্বেও ও আমার সাথে দেখা করেছিল। আমাকে আমার ভিডিওটা দাও। আরে দিয়ে দেব, এত তাড়াতাড়ি কি আছে? দেখ রিতেশ, অনেক হয়ে গেছে। হ্যাঁ এক্ষুনি আমাকে আমার ভিডিওটা দে, না হলে আমি আমার স্বামী আর পুলিশদের সব বলে দেবো। সালি আমাকে হুমকি দিচ্ছিস তুই? এক্ষুনি তো সব ভিডিও না ফরওয়ার্ড করে দেবো আমি। তোর যাকে পাঠানোর না পাঠিয়ে দে। আমার বর কি বলে, সবাই কি বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোর মতো ছোট লোককে না আমি কিছুতেই পার পেতে দেব না, দেখে নিবি। আরে আরে শোন, আর শোন 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 একটা কথা শোন, নে 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 এই ভিডিওটা নে, তোর ভিডিওটা ধর, ঠিক আছে? এই ভিডিও তো আমি পেয়ে গেলাম, কিন্তু এর মানে এটা না যে তুই বেঁচে গেলি। তোর খুব শখ না মেয়েদের সাথে নোংরামু করার, এখন আমি তোকে এমন শাস্তি দেব না যে কাউকে তুই কোনোদিন মুখ দেখাতে পারবি না। আরে দাঁড়া, তুই আমাকে ধমকি দিচ্ছিস? তুই ধমকি দিচ্ছিস আমাকে? এত বড় সাহস, তুই ধমকি দিচ্ছিস আমাকে? এত বড় সাহস! দেখাচ্ছি মজা আমি। হুমকি দিচ্ছিস আমাকে, হুমকি দিচ্ছিস তুই?
এই রিতেশ, কি হলো, শরীর টরীর খারাপ নাকি? না, আর এই মূর্তিটা এলো কোথা থেকে? এটা মূর্তি নয়, কবিতা। কি কি উল্টোপাল্টা বকছিস? দেখবি তুই, চল। স্যার ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। বন্ধু বলিস তুই? লজ্জা করা উচিত তোর। বন্ধু বলিস, বন্ধুর বউয়ের ইজ্জত লুটে নিস, তারপর তাকে মার্ডার করিস। মার্ডার করার পর তার মূর্তি বানিয়ে তাকে জঙ্গলে ফেলে দিস। তোর মতো জঘন্য চরিত্রের মানুষকে যত সাজাই দেওয়া হোক না কেন, সেটা কম হবে। কবিতার খুনের এই মামলা একটি কথা আরো একবার আমাদের মনে করিয়ে দিল যে আমরা আমাদের এই সমাজে মেয়েদের ভালোভাবে বাঁচার, তাদের নিজেদের কথা বলার, তাদের দুঃখ যন্ত্রণার কথা বলার স্বাধীনতা দিইনি। যদি মনোজ আর রিতেশ কবিতাকে ব্ল্যাকমেল করে থাকে, তাহলে সে কাউকে এই সম্পর্কে কিছু বলল না কেন? প্রথম দিন থেকেই এর বিরুদ্ধে কেন প্রতিবাদ করলো না? এখানে দোষ শুধুমাত্র কবিতার নয়, দোষ আমাদের মানসিকতার, আমাদের দৃষ্টিভঙ্গির। যারা এমন কোনো অপরাধের শিকার হওয়ার পর কোনো মহিলাকে আলাদা রকম ভাবে নিচু নজরে দেখে। কেন এই ধরনের অপরাধে শুধু মেয়েদের বদনাম হয়? কেউ যদি আপনাদের জিনিস লুট করে বা আপনি যদি কোনো হিংসার শিকার হয়ে থাকেন, তাহলে তো আপনার বদনাম হয় না। তাহলে এমন অপরাধে মেয়েদের বদনাম কেন? বদনামের এই ভয়ই এই ধরনের শয়তানদের এমন জঘন্য অপরাধ করার সুযোগ করে দেয়। এটা ভীষণই প্রয়োজন যে আমরা যেন আমাদের আশেপাশের মানুষের মানসিকতা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ভাবনা বদলানোর চেষ্টা করি। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরও একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.